A sentence is a word or a group of words in a proper order having a complete sense. একটা বাক্য হতে গেলে তার তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে: আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। আমরা বাক্য বলার সময় বা লেখার সময় যে শব্দগুলো ব্যবহার করব সেই শব্দগুলোকে ব্যাকরণের নিয়ম অনুযায়ী ঠিক ঠিক জায়গায় লিখতে হবে, অর্থাৎ প্রপার অর্ডার সাজিয়ে লিখতে হবে। এটাকে বলা হয় পদ সংস্থান। তাহলে ঠিক ঠিকভাবে তার পদ সংস্থান থাকতে হবে। বেস্ট উইশেস টু অল মাই লার্নার্স, friends and FB friends and also YouTube friends, my followers, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন জানিয়ে আজকের যে ক্লাস সেই ক্লাস বন্ধুরা শুরু করছি। এতদিন আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার, এই যে এবিটিএ যে টেস্ট পেপার রয়েছে সেটা সলভ করলাম। আজ থেকে আমি বেসিক ইংলিশ গ্রামার শুরু করতে যাচ্ছি। আজকের যে ক্লাস, এই ক্লাস ফর অল, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য, ইভেন যারা ইংরেজি ল্যাঙ্গুয়েজকে ভালোবাসে, যারা ইংরেজিতে 2-1 কলম লিখতে চায়, ইংরেজি পড়তে চায়, কিছু বলতে চায়, প্রত্যেকের জন্য আজকের সেই ক্লাস। আজ থেকে আমি একদম নতুন ছন্দে, নতুনভাবে বেসিক ইংলিশ গ্রামার ফর অল এই ক্লাস আমি শুরু করছি বন্ধুরা। ইভেন যারা ক্লাস 1-এ পড়ে, 2-এ পড়ে, 3-তে পড়ে, 4-এ পড়ে, একদম ক্লাস আপ টু 12 পর্যন্ত বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সাম রয়েছে, প্রত্যেক যারা জব অ্যাসপিরান্ট রয়েছে প্রত্যেকের কাজে লাগবে বন্ধুরা। সময় আর অতিক্রম বেশি ওয়েস্ট না করে আমরা আমাদের টপিকে যাই বন্ধুরা। আমি এখানে দেখো, লক্ষ্য করো, আজকে কথা মোতাবেক দেখো এখানে লক্ষ্য করো যে এই বোর্ডে লেখা আছে যে আজকে টপিক সেন্টেন্স, টপিক রয়েছে সেন্টেন্স। আমরা জানি যে সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। আমরা যদি দেখি যে এখানে কিছু উদাহরণ রয়েছে, দেখো উদাহরণ রয়েছে দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, একটা গরুটি আকাশে উড়ছে। আবার বলছে ওয়ান ক্যাট দ্য ইজ টেবিল, যদি বলি তাহলে এখানে কিন্তু আর একটা বোঝাচ্ছে। দ্য বয় ইজ যদি বলি, তাহলে এই বাক্যগুলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এই যে 1 নম্বর যে উদাহরণ যে দেওয়া রয়েছে, 2 নম্বর উদাহরণ রয়েছে, এই 3 নম্বর উদাহরণ রয়েছে, 1 2 3, এই 3টি উদাহরণকে আমরা কিন্তু বাক্য বলতে পারবো না। কেননা যে এখানে যে শব্দ রয়েছে ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে অনেকগুলো শব্দের সমষ্টি রয়েছে বটে, কিন্তু এই বাক্যের যে অর্থ, এই বাক্যের যে মিনিং, সেই মিনিং কিন্তু তার যোগ্যতা কিন্তু নেই। একটা দেখো যে দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই যদি বলি, যে এর কিন্তু ভাব প্রকাশ পেয়ে যাচ্ছে, গরুটি আকাশে উড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি গরু কি আর আকাশে উড়তে পারে? তাহলে একটা বাক্য হতে গেলে যে তার অর্থটা যে বেরিয়ে আসবে তার কিন্তু তার যোগ্যতা থাকতে হবে। দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে কতগুলো শব্দ ঠিকভাবে সাজানো থাকলেও, তার অর্থ প্রকাশ পেলেও এটাকে কিন্তু আমরা বাক্য বলতে পারবো না। কারণ হচ্ছে যে এই বাক্যের এই সেন্টেন্সের যে যোগ্যতা, সেই যোগ্যতা নেই। তাহলে একটা বাক্য লিখতে গেলে যেমন শব্দের প্রয়োজন, এবার শব্দগুলোকে ঠিকভাবে সাজিয়ে
যখন একটা অর্থ বেরিয়ে আসবে, সেই অর্থের কিন্তু যোগ্যতা থাকতে হবে, তাহলে আমরা এটাকে বাক্য বলতে পারবো না। কারণ এখান থেকে যে অর্থটা বেরিয়ে আসছে, এই অর্থে এখানে কিন্তু সেই অর্থের কিন্তু কোনো যোগ্যতা নেই। আবার 2 নম্বর উদাহরণ যদি আমরা দেখি, ওয়ান ক্যাট দা ইজ টেবিল, টেবিল, তারপর আবার যদি বলি দা, তাহলে কিন্তু এটাকেও কিন্তু আমরা বাক্য বলতে পারবো না। এখানে দেখো যে অনেকগুলো শব্দ রয়েছে, এখানে শব্দের সমষ্টি রয়েছে, সাজানো রয়েছে, মানে সেই রয়েছে, কিন্তু এটাকে আমরা বাক্য বলতে পারবো না এই কারণে যে ইংরেজি ব্যাকরণের নিয়ম মেনে, ইংরেজি ব্যাকরণের নিয়ম মেনে এই যে শব্দগুলো ক্যাট, দা, ইজ, টেবিল, দা, এগুলোকে ঠিক ভাবে এদের ঠিক অবস্থান কিন্তু নেই। অর্থাৎ এই 2 নম্বর উদাহরণে এই যে শব্দগুলোর যে পদ সংস্থান, দ্য অর্ডার অফ ওয়ার্ডস, ইংরেজিতে বলা হচ্ছে দ্য অর্ডার অফ ওয়ার্ডস, এই অর্ডার অফ ওয়ার্ডস কিন্তু এখানে বন্ধুরা নেই, এখানে নেই। অর্থাৎ একটা যে বাক্য যে লিখতে গেলে যেমন তার যোগ্যতা থাকতে হবে, তেমনই কিন্তু যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু প্রপার অর্ডার অফ ওয়ার্ডস, অর্থাৎ পদ সংস্থান বা ইংরেজি ব্যাকরণের নিয়ম মেনে শব্দগুলোকে সাজিয়ে লিখতে হবে। এখানে কিন্তু সেই শব্দগুলো এলোমেলো করে আছে, অতএব আমরা এটাকে কিন্তু কোনো বাক্য বলতে পারবো না। উই ক্যানট সে ইট ইজ আ সেন্টেন্স বিকজ all the words used in this sentence is in disorder। এখানে যে ওয়ার্ডগুলো বসানো রয়েছে সেগুলো ঠিক অর্ডারে সাজানো নেই। নেক্সট বন্ধুরা, তাহলে প্রথমটাকে আমরা বাক্য বলতে পারলাম না কারণ এর অর্থের যোগ্যতা নেই। দ্বিতীয়টাকে বাক্য বলতে পারবো না কারণ এই বাক্যে এখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডগুলো ঠিকভাবে সাজানো নেই বন্ধুরা। নেক্সট দেখো, দ্য বয় ইজ, যদি বলি দ্য বয় ইজ বলে যদি ছেড়ে দিই বালকটি হয়, তো কি হয়? এখানে একটা বাক্য হতে গেলে যেমন কিছু শব্দের প্রয়োজন, শব্দগুলোকে ঠিক ভাবে ইংরেজি ব্যাকরণের যে নিয়ম মেনে সাজিয়ে বসাতে হবে, লিখতে হবে। ঠিক তেমনই কিন্তু শুধু বসালে হবে না, তার যোগ্যতা যেমন থাকতে হবে তেমন আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ পেতে হবে। যে অর্থটা প্রকাশ পাবে তার যে ভাব, তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা কিন্তু অবশ্যই প্রকাশিত হবে। দি বয় ইজ বললে বালকটি হয়, কি হয়? এখানে কি এই বাক্যে কি অর্থের আকাঙ্ক্ষা কি পূর্ণ হলো না? তাহলে বন্ধুরা, একটা বাক্য হতে গেলে কিছু শব্দের প্রয়োজন, আবার শব্দগুলোকে তাহলে কি করতে হবে? ঠিকভাবে ইংরেজি ব্যাকরণের নিয়ম অনুযায়ী ঠিকভাবে, যেখানে সাবজেক্ট বসাতে হবে, যেখানে ভার্ব ভার্বকে বসাতে হবে, যেখানে ভার্বের অবজেক্টকে বসাতে হবে, অবজেক্টের যেখানে কমপ্লিমেন্ট রয়েছে কমপ্লিমেন্টকে ঠিক জায়গায় বসাতে হবে। আর বসানোর পর সেই সেই শব্দ সমষ্টির যে অর্থ প্রকাশ পাবে তার যোগ্যতা থাকতে হবে, তার পদ সংস্থান থাকতে হবে, আবার তার যে আকাঙ্ক্ষাটাও কিন্তু পূর্ণ হতে হবে। কিন্তু আমরা যদি 4 নম্বর উদাহরণ দেখি যে নাসিম রিডস এ বুক, নাসিম একটি বই পড়ে, তাহলে বন্ধুরা এটাকে আমরা সেন্টেন্স বলবো। কারণ এখানে যতগুলো শব্দ রয়েছে শব্দগুলোকে সাবজেক্ট নাসিমকে সাবজেক্টের জায়গায় ঠিক লেখা রয়েছে, সাবজেক্টের পরে ভার্ব লেখা রয়েছে, ভার্বের পরে ঠিক আর্টিকেল দিয়ে তার অবজেক্ট কিন্তু লেখা হয়েছে। অর্থাৎ এখানে যে নাসিম রিডস এ বুক, এটা তার যে ওয়ার্ডগুলো রয়েছে ওয়ার্ডগুলোকে গ্রামার অর্থাৎ ইংরেজি ব্যাকরণের নিয়ম মেনে সাজানো আছে। এর যে অর্থটা প্রকাশ পাচ্ছে, নাসিম একটি বই পড়ে, এর আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে। আবার এখানে নাসিমের বই পড়ার যোগ্যতা এখানে নির্দেশ করছে। অতএব সর্বশেষ যে 4 নম্বর যে উদাহরণটা রয়েছে বন্ধুরা,
এই 4 নাম্বার উদাহরণকে আমরা বলবো কি এটা একটা সম্পূর্ণ বাক্য, অর্থাৎ এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কাকে বলে বন্ধুরা? সেন্টেন্স কাকে বলে? ইংরেজিতে যদি বলা হয় a sentence is a group of words in a proper order having a complete sense. A sentence is a word or a group of words in a proper order having a complete sense. অর্থাৎ ইংরেজি গ্রামারের নিয়মকে মেনে কতগুলি শব্দকে সাজানো, কতগুলি শব্দকে সাজিয়ে যখন তার একটা নির্দিষ্ট ভাব প্রকাশ করে, একটা অর্থ প্রকাশ করে, তখন তাকে বলা হয় বাক্য। অর্থাৎ একটি শব্দ বা কতগুলি শব্দকে ঠিকভাবে ব্যাকরণের নিয়ম মেনে সাজিয়ে যখন একটা নির্দিষ্ট একটা ভাব প্রকাশ করে, একটা অর্থ প্রকাশ করে, আকাঙ্ক্ষা প্রকাশ করে, সে তার অর্থের যোগ্যতা থাকে, তখন তাকে বাক্য বলা হয়। তাহলে বাক্যের ডেফিনেশন হলো যে এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড or a group of words in a proper order having a complete sense. Having a complete sense. একটা শব্দ বা কতগুলি শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে যদি প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। তাহলে বাক্যের যে রয়েছে, বাক্যের কিন্তু 3টি বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। যে কতগুলি ওয়ার্ড যখন পাশাপাশি বসে যখন ভাবটা প্রকাশ পাবে, সেই ভাবের কিন্তু যোগ্যতা থাকতে হবে, অর্থের যোগ্যতা থাকতে হবে, তার আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে। আর কি বন্ধুরা, যে শব্দগুলো আমরা প্রয়োগ করব সেই শব্দগুলোকে ঠিকভাবে লিখতে হবে। তো আমরা বন্ধুরা যদি এখানে দি কাউ না লিখে আমরা যদি বলতাম, এখানে দি কাউ না বলে যদি বন্ধুরা আমরা বলতাম দ্য বার্ড, যদি আমরা বলতাম দ্য বার্ড, যদি বলতাম বন্ধুরা BIRD বার্ড বলতাম, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, তবে কিন্তু বন্ধুরা এই সেন্টেন্সটা কারেক্ট হয়ে যেত। আবার যদি বলতাম যে, তাহলে বন্ধুরা এখানে লক্ষ্য করো দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে সাবজেক্টের জায়গায় রয়েছে, ভার্বের জায়গায় রয়েছে, আবার ভার্বের যে কমপ্লিমেন্ট ইন দ্য স্কাই ঠিক জায়গায় রয়েছে। অতএব এটা একটা কতগুলি শব্দ ঠিক গ্রামারের নিয়ম মেনে সাজিয়ে একটা নির্দিষ্ট একটা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করছে। অতএব এই বাক্যটিকে আমরা এই শব্দ সমষ্টিকে আমরা বাক্য বলবো। আবার নেক্সট, দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল যদি বলি, দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, এটাকে আমরা কিন্তু এবার বাক্য বলবো। বিড়ালটি কোথায়? টেবিলের উপরে। টেবিলের উপরে কি আছে? বিড়ালটি। এখানে কয়েকটা শব্দ রয়েছে, শব্দগুলোকে ঠিকভাবে সাজানো রয়েছে, আবার শব্দগুলির যে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি সবকিছু রয়েছে। অতএব দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল এটাকে আমরা বাক্য বলবো। আবার দ্য বয় ইজ এটাকে বাক্য বলবো না, কারণ এখানে শব্দ থাকা সত্ত্বেও ঠিকভাবে সাজানো থাকা সত্ত্বেও এখানে কিন্তু এই বাক্যের কিন্তু আকাঙ্ক্ষা পূর্ণ পাচ্ছে না। অতএব যদি বলতাম দ্য বয় ইজ রিডিং এ বুক যদি বলতাম, দ্য বয় ইজ রিডিং আ বুক যদি বলতাম, তাহলে এটাকে কিন্তু আমরা বাক্য বলতাম। তাহলে বন্ধুরা যদি আমরা সাম আপ করি, সিদ্ধান্তে আসি যে বাক্য কাকে বলে, তাহলে হোয়াট ইজ সেন্টেন্স? আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস ইন এ প্রপার অর্ডার হ্যাভিং আ কমপ্লিট সেন্স অর ক্লিয়ার সেন্স। আর বাংলায় যদি বলি যে একটা শব্দ অথবা কতগুলি শব্দ ইংরেজি ব্যাকরণের নিয়ম মেনে সাজানো কতগুলি শব্দের সমষ্টি যখন একটা নির্দিষ্ট ভাব প্রকাশ করে, একটা অর্থ প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলা হয় বন্ধুরা। এবার আমরা দেখব যে একটা বাক্যের দেহে কটা অংশ রয়েছে। আমরা যদি একটা বাক্যকে একটা মাছ, মানে একটা যদি দেহরূপে কল্পনা করি, একটা বাক্যকে অর্থাৎ দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই এটুকুকে যদি আমরা একটা দেহ মনে করি, তবে এখানে দুটো পার্ট রয়েছে। একটা রয়েছে সাবজেক্ট,
আর একটা রয়েছে প্রেডিকেট। প্রেডিকেট প্রেডিকেট একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট রয়েছে বন্ধুরা। তাহলে একটা বাক্যের দেহে কটি অংশ? একটি বাক্যের দেহে কটি অংশ? একটা বাক্যের দেহে দুটি অংশ রয়েছে, সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট। যেমন কামাল ইজ এ গুড ম্যান, এই যদি এটা বাক্য হয় তাহলে এই বাক্যের দেহে দুটো পার্ট আছে, একটা সাবজেক্ট রয়েছে আর একটা রয়েছে প্রেডিকেট। বন্ধুরা, সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্যপদ আর প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। সাবজেক্ট মানে উদ্দেশ্য, প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। বন্ধুরা, আমরা দেখব যে সাবজেক্ট কাকে বলে এবং প্রেডিকেট কাকে বলে। সাবজেক্ট দেখব যে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, বাক্যের যে হিরো, বাক্যের যে এজেন্ট, বাক্যের যে ডোয়ার, তাকে আমরা বলবো বন্ধুরা সাবজেক্ট। সাবজেক্ট ইজ এ ওয়ার্ড or a group of words about whom or which something is said. Subject is a word or a group of words about whom or which something is said. একটা বাক্যে যে ক্রিয়া সম্পন্ন করে, যে কাজ করে, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকেই কিন্তু বন্ধুরা সাবজেক্ট বলা হয়। যেমন ধরো এইখানে দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই যদি বলি, এখানে কাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে? দ্য বার্ডকে। এখানে দ্য বার্ড হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে দ্য বার্ড হচ্ছে সাবজেক্ট। এবার প্রেডিকেট কাকে বলা হবে? সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলা হয়। হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। অর্থাৎ দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে বার্ড সম্বন্ধে কি বলা হচ্ছে? ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এটা বলা হচ্ছে। অতএব ইজ ফ্লাইং ইন দ্য স্কাই এটা হচ্ছে প্রেডিকেট। অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ সেন্টেন্সে সর্বদা সাবজেক্ট প্রথমে থাকে আর সাবজেক্টের পরে থাকে কি? প্রেডিকেট। সাবজেক্টের পরে থাকে প্রেডিকেট। তাহলে আমরা এখন সাবজেক্ট এবং প্রেডিকেটের সংজ্ঞা জানতে পারলাম। তাহলে সাবজেক্ট কাকে বলে? যে সাবজেক্ট ইজ এ ওয়ার্ড or a group of words about whom or which something is said. বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। যেমন নাসিম রানস অন দ্য রোড, এখানে কাকে উদ্দেশ্য করে কথা বলা হলো? নাসিমকে। এখানে সাবজেক্ট হলো নাসিম। দ্য হর্স ইজ রানিং অন দ্য রোড, এখানে কাকে উদ্দেশ্য করে কথা বলা হলো? দ্য হর্সকে। দ্য হর্স হচ্ছে এখানে সাবজেক্ট। আবার বন্ধুরা, কিছু কিছু বাক্য আছে অর্থাৎ কমান্ডিং সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সকল বাক্যে আদেশ, অনুরোধ, নিষেধ করা বোঝায়, সেই সমস্ত মানে সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ থাকে। যেমন কাম হেয়ার অর্থাৎ ইউ উজ্জ আছে, গো দেয়ার মানে ইউ গো দেয়ার, ইউ উজ্জ আছে, সিট ডাউন মানে ইউ সিট ডাউন, এখানে ইউ উজ্জ আছে। তাহলে কমান্ড কিংবা ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সর্বদা উজ্জ থাকে। আর বন্ধুরা প্রেডিকেট, প্রেডিকেট পেলাম সাবজেক্ট সম্বন্ধে যাহা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে অংশটুকু পড়ে থাকে সেটুকু হলো প্রেডিকেট। তাহলে আমরা যদি দেখি এই বাক্যে যে নাসিম বাইজ এ পেন যদি বলি বন্ধুরা, নাসিম বাইজ এ পেন যদি বলি, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমরা নাসিম বাইজ এ পেন এই বাক্যে কাকে উদ্দেশ্য করে কথা বললাম? নাসিমকে। কারণ সাবজেক্ট কাকে বলে? বলা হলো বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। এখানে আমরা কাকে উদ্দেশ্য করে বললাম? নাসিমকে। এই নাসিম হলো বন্ধুরা সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট ইজ এ ওয়ার্ড, সাবজেক্ট একটা ওয়ার্ড হতে পারে অর এ গ্রুপ অফ ওয়ার্ডস কিংবা কতগুলি শব্দ হতে পারে। অ্যাবাউট হোম অর হুইচ সামথিং ইজ সেড, অর্থাৎ
যার সম্বন্ধে বাক্যের যাকে উদ্দেশ্য করে কিছু আমরা বলবো সেই হলো সাবজেক্ট। এখানে আমরা নাসিমকে উদ্দেশ্য করে বলি সাবজেক্ট, অর্থাৎ বাক্যের যে হিরো, বাক্যের যে ডোয়ার, বাক্যের যে এজেন্ট, বাক্যের যে কাজটা করছে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে বাইরের কাজটাকে নাসিম করছে, বাক্যের হিরো হচ্ছে নাসিম, এখানে নাসিম হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট কাকে বলবো? যে সাবজেক্ট সম্বন্ধে যাহা কিছু বলা হচ্ছে অর্থাৎ তাকে আমরা বলবো প্রেডিকেট। সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকেই বলা হয় প্রেডিকেট। হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। এখানে আমরা প্রেডিকেট সাবজেক্ট সম্বন্ধে কি বললাম? বাই যে পেন, তাহলে এটুকু হয়ে গেল প্রেডিকেট, এটুকু হলো প্রেডিকেট। প্রেডিকেট আবার কিছু কিছু বাক্য রয়েছে বন্ধুরা যাদের সাবজেক্ট উজ্জ্ব থাকে। কোন বাক্য? যে সকল বাক্যে আদেশ, অনুরোধ, নিষেধ করা বোঝায় অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স বা কমান্ডিং সেন্টেন্সে সর্বদা সাবজেক্ট উজ্জ্ব থাকে। যেমন সাবজেক্ট বলতে গিয়ে তুমি উজ্জ্ব থাকে বা তোমরা উজ্জ্ব থাকে। কাম হেয়ার মানে ইউ কাম হেয়ার, গো দেয়ার মানে ইউ গো দেয়ার। যদি বলি সিট ডাউন, যদি বলি সিট ডাউন, এখানে কিন্তু বন্ধুরা সাবজেক্ট উজ্জ্বল, শুধুমাত্র এখানে প্রেডিকেট আছে, প্রেডিকেট রয়েছে বন্ধুরা। ওকে, আর এখানে সাবজেক্ট কিন্তু উজ্জ্বল আছে ইউ, সাবজেক্ট এখানে ইউটা কিন্তু বন্ধুরা উজ্জ্বল আছে। তাহলে যেগুলো কমান্ডিং সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্বল থাকে। তাহলে বন্ধুরা আজকে আবার এই ক্লাসটা সাম আপ করছি। আমরা তাহলে আজকে শিখতে পারলাম যে বাক্য কাকে বলে, বাক্যের বৈশিষ্ট্য কি, একটা বাক্যের দেহে কটি অংশ থাকে। একবার রিক্যাপ হয়ে যাক। তাহলে একটা শব্দ বা কতকগুলো শব্দ ইংরেজি ব্যাকরণের নিয়ম মেনে সাজিয়ে যখন একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। ইংরেজি যদি ডেফিনেশন বলি, a sentence is a word or a group of words in a proper order having a complete sense. একটা বাক্য হতে গেলে তার তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে: আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। আমরা বাক্য বলার সময় বা লেখার সময় যে শব্দগুলো ব্যবহার করব সেই শব্দগুলোকে ব্যাকরণের নিয়ম অনুযায়ী ঠিক জায়গায় লিখতে হবে, অর্থাৎ ইন এ প্রপার অর্ডার সাজিয়ে লিখতে হবে। এটাকে বলা হয় পদ সংস্থান। তাহলে ঠিকভাবে তার পদ সংস্থান থাকতে হবে। 2 নাম্বার, আমরা যে শব্দগুলো প্রয়োগ করব তার কিন্তু একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ থাকতে হবে, অর্থাৎ আকাঙ্ক্ষাটা কিন্তু প্রকাশ পেতে হবে। আর একটা বৈশিষ্ট্য কি রয়েছে? যে অর্থটা প্রকাশ পাবে সেটা বাস্তবিক জীবনে যেন সেটা তার যোগ্যতা থাকে। গরু আকাশে উড়ে, এখানে ভাব প্রকাশ পেলেও কি গরু কি আকাশে উড়ার ক্ষমতা রয়েছে? আমরা এর যোগ্যতা নেই, অতএব এটাকে আমরা বাক্য বলবো না। তাহলে বাক্য হতে গেলে শব্দগুলোকে ঠিকভাবে সাজিয়ে বলতে হবে। এক, তার যে অর্থ প্রকাশ পাবে তার যোগ্যতা থাকতে হবে, আর যে অর্থটা পাবে তার আকাঙ্ক্ষা কিন্তু মিটাতে হবে, তাহলে সেটা হলো বাক্য। আই অ্যাম এ বয়, ইউ আর মাই ফ্রেন্ড, দিস ইজ আ পেন্সিল, এগুলো সব হচ্ছে বাক্য। একটা বাক্যকে যদি আমরা একটা দেহের আকারে কল্পনা করি তাহলে বাক্যটি দেহের দুটো অংশ আছে, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে? বাক্যে যাকে উদ্দেশ্য করে আমরা বলবো সেই হলো সাবজেক্ট। সাবজেক্ট ইজ এ ওয়ার্ড or a group of words about whom or which something is said. নাসিম is playing football, এখানে কাকে উদ্দেশ্য করে কথা বললাম? নাসিমকে, নাসিম সাবজেক্ট। আর প্রেডিকেট কাকে বলা হয়? বিধেয় কাকে বলা হয়? সাবজেক্ট সম্বন্ধে যাহা কিছু বলা হয় তাকে বিধেয় বলা হয় বা প্রেডিকেট বলা হয়। হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট, অর্থাৎ সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশটুকু প্রেডিকেট। কামাল রিডস এ বুক, এখানে কামাল হলো সাবজেক্ট আর রিডস এ বুক হলো প্রেডিকেট। ধন্যবাদ বন্ধুরা, আমি এইভাবে প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসবো। বেসিক ইংলিশ গ্রামার, তোমাদের এটা চলার পথে, ইংরেজি বলার পথে, ইংরেজি কয়েক কলম লেখার পথে এটা তোমাদেরকে অনেক সাহায্য করবে। আমি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যত গ্রামার আছে অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে নিয়ে, প্রিপোজিশন, আর্টিকেল থেকে নিয়ে, ভয়েস,
টেন্স থেকে নিয়ে ন্যারেশন থেকে নিয়ে ক্লজ যত কিছু রয়েছে বন্ধুরা, ডিগ্রি যত কিছু রয়েছে সব কিছুই আলোচনা করব। তোমরা শুধুমাত্র তোমাদেরকে আমি আমার পাশে চাইছি, তোমরা সঙ্গে থেকো। আর আমি নিরলসভাবে টায়ারলেসলি I will try my level best to the utmost satisfactory of my viewers, of my learners. Thank you everyone again. ধন্যবাদ।